আরব আমিরাতের বিপক্ষে সিরিজ সামনে রেখে দুবাইয়ে বাংলাদেশ দলের অনুশীলন। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব টাইগারদের। পাকিস্তান সফরে বাধা নেই বাংলাদেশ দলের। টি-20 সিরিজ খেলতে যেতে সরকারের সবুজ সংকেত। নিরাপত্তা নিয়ে ক্রিকেটারদের শঙ্কা আছে কিনা জানতে চাইবে বোর্ড। পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তুষ্ট তাসকিন, ক্রিকেটে ফিরতে চান শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। নতুন পেস বোলিং কোচ শন টেটকে নিয়ে উচ্চাশা ঢাকা এক্সপ্রেসের। মুস্তাফিজ আইপিএলে ডাক পাওয়ায় ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। সামাজিক মাধ্যমে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক। বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ছড়ানো হচ্ছে নেতিবাচক মন্তব্য। এবং সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে কাল মাঠে নামবে বাংলাদেশ। লাল সবুজদের প্রতিপক্ষ নেপাল। শুরুতেই ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ সামনে রেখে দুবাইয়ে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় বিকেল 5টায় শুরু হওয়া প্র্যাকটিস চলে 2 ঘন্টারও বেশি সময়। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয় ফিল্ডিংয়েও। 3 মাসের ব্যবধানে আবারও আইসিসি ক্রিকেট একাডেমিতে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে মরুর দেশে গিয়েছিল ফিল সিমন্স শিষ্যরা। তবে এবারের দলটার লক্ষ্যটা ভিন্ন। দলের নতুন কাণ্ডারু লিটন দাস টি-20তে পেয়েছেন নেতৃত্বের দায়িত্ব। অধিনায়কত্বের শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজ দিয়ে। মূলত পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবেই আয়োজন করা হয় এই 2 ম্যাচের। দল যখন দেশ ছাড়ে তখনও অনিশ্চয়তা ছিল আদৌ সেই সিরিজ অনুষ্ঠিত হবে কিনা। তবে সরকারের গ্রিন সিগন্যালে কেটে গেছে শঙ্কা, যদিও বল এখন বিসিবির কোর্টে। প্রথম দিনের অনুশীলনে সিরিয়াস দেখা গেছে বাংলাদেশ দলকে। ম্যাচ ভেন্যু শারজা হলেও বাংলাদেশ দল অনুশীলন করেছে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে। শুরুতে বেশ খানিকটা সময় হয় স্কিল ট্রেনিং। দেশে ম্যাচ সিনারিওতে বেশ কয়েকটি সেশন পেয়েছেন ক্রিকেটাররা। তবে মূল চ্যালেঞ্জ আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। বছরের এই সময়টা তাপমাত্রা একটু বেশি থাকে দেশটিতে, তাই প্রতিপক্ষের সঙ্গে আবহাওয়ার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। স্কিল ট্রেনিং এর পর দীর্ঘ সময় হয় ফিল্ডিং অনুশীলন। নতুন ফিল্ডিং কোচের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষের শক্তিমত্তার চেয়ে নিজেদের উন্নতির দিকেই চোখ কোচ জেমস প্যামেন্টের। ওয়ানডে কিংবা টি-20 সংযুক্ত আরব আমিরাত কোনো ফরম্যাটে বাংলাদেশকে কখনোই হারাতে পারেনি। স্বাগতিক দলটা চাইবে সেই রেকর্ড এবার বদলাতে। এর আগে 2022 এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে একই দলের বিপক্ষে 2টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল লাল সবুজ। এদিকে 2 ম্যাচের সিরিজ সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট। আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগে শেষ 5 ম্যাচে মাত্র 1 জয় পাওয়ায় নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাহুল চোপড়াকে। আসন্ন সিরিজের জন্য আবারও অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ওয়াসিম। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। পাকিস্তান সফরে বিসিবিকে গ্রিন সিগন্যাল দিয়েছে বাংলাদেশ সরকার। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে যেতে তাই আর কোনো বাধা নেই টাইগারদের। তবে ভারত পাকিস্তান অস্থিতিশীলতার মাঝে ক্রিকেটাররা যেতে চাইবেন কিনা সে সিদ্ধান্ত খেলোয়াড়দের উপর ছেড়ে দিয়েছে ক্রিকেট বোর্ড। এদিকে আরব আমিরাত সিরিজের 2 ম্যাচই বাংলাদেশ দলের সঙ্গে থাকতে হবে মুস্তাফিজুর রহমানকে। ভারত পাকিস্তান সংঘাতে থমকে যায় ক্রিকেট। আইপিএলের মতো পিএসএলও বন্ধ হয়ে গেছে। অনিশ্চয়তায় পড়ে বাংলাদেশের পাকিস্তান সফরও। চলতি মাসে দেশটায় সফরে যাওয়া হবে কিনা তা নিয়ে দোলাচলে ছিল বাংলাদেশ দল। এরপর সবকিছু নির্ভর করেছে সরকারের সিদ্ধান্তের উপর। তবে আপাতত মিলেছে গ্রিন সিগন্যাল। পাকিস্তানে টি-20 সিরিজ খেলতে আর কোনো বাধা নেই টাইগারদের। তবে কেবল সরকারের গ্রিন সিগন্যাল নয়, দরকার ক্রিকেটারদের ইচ্ছাও। বিসিবি তাই চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে। পাকিস্তান যেতে খেলোয়াড়রা রাজি কিনা তা নিশ্চিত হতে চায় ক্রিকেট বোর্ড। আপাতত তাই ক্রিকেটারদের সম্মতির অপেক্ষা। সব ব্যাটে বলে মিললে আরব আমিরাত সিরিজ শেষে পাকিস্তান উড়াল দেবে টাইগারের স্কোয়াড। যদিও সে বহরে সঙ্গী হবেন কিনা মোস্তাফিজ, সে প্রশ্নও আছে।
বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সময় সংবাদকে জানিয়েছেন, আরব আমিরাত সিরিজ শেষের আগে কোনো ধরনের এনওসি পাবেন না ফিজ। সিরিজের মাঝপথে ন্যাশনাল টিমের ক্যাম্প ছেড়ে যাওয়ার উদাহরণ তৈরি না করতেই এমন সিদ্ধান্ত বিসিবির। অর্থাৎ একাদশে থাকুক বা নাই থাকুক, ফিজকে থাকতে হচ্ছে দলের সঙ্গেই। তাই দিল্লি ক্যাপিটালসের পরের ম্যাচে খেলা হচ্ছে না এই বাঁহাতি পেসারের। আরব আমিরাত সিরিজ শেষে অনুমতি চাইলে বিবেচনা করবে বিসিবি। সেক্ষেত্রে 2 ম্যাচের এনওসি পেতে পারেন মোস্তাফিজ। সাকিব আল হাসানের ক্ষেত্রেও একই অবস্থা। পিএসএলে লাহোরের বাকি 3 ম্যাচের জন্য এনওসি পাবেন এই অলরাউন্ডার। সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল থাকায় পাকিস্তানে যাবার সিদ্ধান্ত এখন একান্তই মিস্টার 75-এর। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের লক্ষ্য পেসার তাসকিন আহমেদের। ছুরি কাচের নিচে না গিয়ে নিজের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট ঢাকা এক্সপ্রেস। এদিকে জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে নিয়ে আশাবাদী তাসকিন। অজি গতি তারকার কাছ থেকে আধুনিক টি-20-র দীক্ষা নেয়ার অপেক্ষায় এই ডানহাতি পেসার। ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজের প্রতিনিধি দল এসেছে বিসিবিতে। উদ্দেশ্যটা হোম অফ ক্রিকেট ঘুরে দেখার। সে পরিদর্শনের মাঝেই দেখা হলো তাসকিন আহমেদের সঙ্গে। ঢাকা এক্সপ্রেসের ফ্যান ইংলিশরা ছবি তোলার অনুরোধ ফেলতে পারেননি বাংলাদেশি পেসারও। ইংল্যান্ডের যারা পর্যবেক্ষণ করতে এসেছে তারাও চিনেছে এবং এই ফলো ক্রিকেট। ওরা বললো যে তোমার বোলিং দেখছি, তোমরা ইংল্যান্ডকে হারাইছিলে, তুমি অনেক ভালো করছিলে। তারপর জিজ্ঞেস হলো হুইজ ইউর ফেভারিট ইংল্যান্ড ক্রিকেট। তারকা খ্যাতি ভালোই পেয়েছেন তাসকিন, তবে ক্রিকেট ক্যারিয়ারে বড় বাধা ইনজুরি। বর্তমানে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। 2.5 সপ্তাহ আর 5 সেশনের পরে দ্রুতই মাঠে ফেরার প্রত্যাশা ডানহাতি এই পেসারের। যেমন চলতেছে আমি খুশি এতে, আলহামদুলিল্লাহ। এখনো কোনো কমপ্লেইন নেই। যদি এভাবে সুন্দর স্মুথ যায় তাহলে তো খুবই ভালো। তাহলে আশা করছি শ্রীলঙ্কা সিরিজ থেকেই হওয়া সম্ভব। শ্রীলঙ্কা সফরের আগেই দলের সঙ্গে যোগ দেবেন টাইগারদের নতুন পেস বোলিং কোচ শন টেইট। টাইগার পেস পাইপলাইনকে অন্য ধাপে নিতে অজি তারকা রাখতে পারেন বড় ভূমিকা। টেইটের নিয়োগকে কেমন দেখছেন তাসকিন আহমেদ? ঢাকা এক্সপ্রেস অবশ্য উচ্ছ্বসিত। আধুনিক টি-20 দাপিয়ে বেড়ানোর অভিজ্ঞতা থাকায় অপেক্ষা নতুন কিছু শেখার। সবচেয়ে বড় গুড সাইন যে সামনে যেহেতু টি-20 ফরম্যাটের অনেক খেলা আসতেছে, ও রিসেন্ট টি-20 ইরাতেও খেলেছে, বড় বড় ইভেন্ট খেলেছে, তো ওর আইডিয়া হবে। আশা করছি ওর এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে। আসলে ন্যাশনাল টিমে এসে একটা বলারকে খুব বেশি হেল্প করার তেমন কিছু থাকে না, জাস্ট গেম অ্যাওয়ারনেস আর ছোটো টেকনিক্যাল ইস্যুস। বিকজ ন্যাশনাল টিমে এসে আসলে নিজের কোচিং নিজেরই করতে হয়, বাট বড় কোচটা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। চোটের পাশাপাশি ফিটনেসটাও আয়ত্তে এনেছেন তাসকিন। মেডিকেল টিমের নির্দেশ অনুযায়ী 6 সপ্তাহ চলবে রিহ্যাব প্রক্রিয়া। যদিও এই পেসার আশাবাদী নির্ধারিত সময়ের আগেই মাঠে ফেরার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করে তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। নিজের প্রাপ্তিতে দারুণ খুশি এই অলরাউন্ডার আগামী দিনেও অব্যাহত রাখতে চান পারফরমেন্সের ধারাবাহিকতা। অধিনায়কত্ব নিয়ে আপাতত ভাবনা না থাকলেও নিজেকে প্রস্তুত রাখতে চান বলে জানান সময় সংবাদে। নিয়ামুল হক কোচের ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেন মেহেদী হাসান মিরাজ। 2 ম্যাচে তুলে নেন 15 উইকেট। দ্বিতীয় টেস্টে শতক হাঁকিয়ে ম্যাচ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অলরাউন্ড নৈপুণ্যে জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও। সাকিব মুশফিকের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যা তাকে দিয়েছে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার। যদিও এমন পুরস্কারের চেয়ে নিয়মিত পারফরমেন্সই গুরুত্বপূর্ণ মিরাজের কাছে। আইসিসির কাছ থেকে পুরস্কার পেলে তো খুবই ভালো লাগে। জিম্বাবুয়ে সিরিজটা আমাদের জন্য ফার্স্ট ম্যাচ হারার পর একটু চ্যালেঞ্জ ছিল, বাট আমরা ওভারকাম করেছি। আমরা সবাই ভালো ক্রিকেট খেলেছি আর আমারও কিছু পারফরমেন্স ছিল, এর জন্য ভালো হয়েছে ওভারঅল। আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ার হিসাবে টিমকে উপরে নিয়ে যাওয়া এবং টিমের
টিমকে জিতানো, এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সাফল্য। আরও একবার দুই অধিনায়ক যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। নেতৃত্বের আলোচনায় ছিল মিরাজের নামও। তবে আপাতত এসব নিয়ে ভাবতে চান না এই অলরাউন্ডার। মাঠে পরামর্শ আর পারফরমেন্স করেই সাপোর্ট করতে চান অধিনায়ককে। বোর্ডের ডিসিশন যে তারা কিভাবে আগাবে এবং কাকে নতুন করে চিন্তা করবে কিনা বা ওকে রেখে কন্টিনিউ করবে কিনা, এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ডিসিশন। সো এন্ড অফ দ্য ডে আমরা এটা নিয়ে কখনো কমেন্টস করতে পারি না। ক্যাপ্টেন একটা অনেক ইম্পর্টেন্ট রোল, যার ডিসিশন অনেক কিছু নিতে হয়, বাট এন্ড অফ দ্য ডে আমরা যখন মাঠে খেলি তখন ক্যাপ্টেনকে আমরা সবাই সাপোর্ট করি। পারফর্ম করলেই তো দেশ জিতে। জাতীয় দলের পাকিস্তান সফর নিয়ে গেল কয়েকদিনের উৎকণ্ঠাও কেটে গেছে। আসন্ন সফরের বিষয়ে নেওয়া সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন মিরাজ। তবে ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে বলে মনে করেন তিনি। এখন তো পাকিস্তান ট্যুর হচ্ছে, সবাই যাচ্ছে, আর যেহেতু সিচুয়েশন একটা খারাপ হলে সবার প্রথম সেফটিটা ফার্স্ট। সো সেই ইস্যুতেই হয়তো বিবেচনা করেছে এবং এখন যেহেতু পাকিস্তান সিরিজ হচ্ছে আর আশা করি ভালোই হবে। খুলনায় একটি বাণিজ্যিক অনুষ্ঠানে যোগ দিয়ে পরে সময় সংবাদে সাক্ষাৎকারে এসব কথা বলেন মিরাজ। এর জন্য আরো বেশি ভালো লেগেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মোস্তাফিজ আইপিএলে ডাক পাওয়ায় অযাচিত ক্ষোভ দেখাচ্ছেন কিছু ভারতীয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাকও দেয়া হচ্ছে। মোস্তাফিজ সহ বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করতেও ছাড়ছেন না তারা। ক্রিকেট প্রেমী ছাপিয়ে খবরটা চমকে দিয়েছিল বাংলাদেশের সবাইকে। আবারও মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা আইপিএল থেকে ডাক এসেছে মোস্তাফিজুর রহমানের। আসরের বাকি অংশের জন্য রেকর্ড 6 কোটি রুপিতে টাইগার পেসারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে এতে কেন যেন গা জ্বলছে কিছু গোড়া ভারতীয়র। বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের প্রতি ভারতের বিমাতা সুলভ আচরণের নজির রয়েছে। তবে বাংলাদেশ থেকে সামান্যতম প্রতিক্রিয়া পেলেও কেন যেন রাগে ফোঁস করতে থাকে প্রতিবেশী দেশটি। অভ্যুত্থান পরবর্তী সময়ে কারো মুখাপেক্ষী না হওয়া নীতিতে এগোতে চাইছে বাংলাদেশ, কিন্তু তা হজম হচ্ছে না ইন্ডিয়ানদের। বাংলাদেশের দিক থেকে সবকিছু পরিষ্কার থাকলেও সাম্প্রদায়িকতা সহ নানা রকম অভিযোগ তুলে আসছে তারা। এর প্রভাব পড়ছে দুদেশের ক্রিকেটীয় সম্পর্কেও। ভারতীয় মিডিয়ায় প্রতিবেদন হয়েছে আগস্টের বাংলাদেশ সফর নাকি স্থগিতের কথা ভাবছে বিসিসিআই। যদিও বিসিবির তরফ থেকে আন্তরিকতার কমতি নেই। এখনও 3 ওয়ানডে ও 3 টি-20 ওই হোম সিরিজ আয়োজনে ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলমান পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের মোস্তাফিজকে নেয়ার সিদ্ধান্ত প্রশংসনীয়। আইপিএলে অনেকবারই খেলেছেন ফিজ, খেলেছেন দিল্লির হয়েও। আবারও ওই মেগা ফ্র্যাঞ্চাইজি ইভেন্ট থেকে ডাক পেয়ে খুশি টাইগার পেসার। ক্রিকেট বোর্ডও বিষয়টিকে দেখছে ইতিবাচকভাবে। কিন্তু আইপিএল, দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ, মোস্তাফিজ বা বিসিবি পেশাদার আচরণ করলেও মুষ্টিমেয় কিছু ভারতীয়র অহেতুক মন্তব্যে নোংরা হচ্ছে পরিবেশ। বাংলাদেশি ক্রিকেটারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার বিষয়টি সহ্য হচ্ছে না তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক দিয়েছে অনেকে। খেলার মধ্যে রাজনীতিকে টেনে এনে মোস্তাফিজ সহ বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে চরম আপত্তিকর কথাবার্তা বলছে কট্টরপন্থীরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। 2023-25 টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রাইজ মানি রেকর্ড পরিমাণে বাড়িয়েছে আইসিসি। সব মিলিয়ে এবারে চক্রের দলগুলোকে পুরস্কার হিসেবে দেয়া হবে $5.76 মিলিয়ন মার্কিন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে $3.6 মিলিয়ন ডলার, যা গেলবারের তুলনায় দ্বিগুণেরও বেশি। রানার্স আপ দলকে দেওয়া হবে $21 লাখ মার্কিন ডলার। গেল 2 আসরের তুলনায় অর্থপ্রাপ্তি বেড়েছে বাংলাদেশেরও। সপ্তম হয়ে আসর শেষ করায় টাইগাররা পাবে $7,20,000 বা প্রায় $8,76,00,000 টাকা। 2023-এর জুনে অ্যাশেজে শুরু 9 দল 69 ম্যাচ, বাকি কেবলই লর্ডসের ফাইনাল। 15ই জুন অস্ট্রেলিয়ার আধিপত্য নাকি সাউথ আফ্রিকার প্রথম। বর্তমান টেস্ট সাইকেল শেষের আগে প্রশ্ন কেবল একটাই। তবে আভিজাতের ক্রিকেটের সবচাইতে মেগা ফাইনালের আগেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা করল 2023-25 টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রাইজ মানি, যেখানে অর্থ বেড়েছে রেকর্ড পরিমাণ, অন্তত গেল 2 আসরের তুলনায়। এবার মোট $5.76 মিলিয়ন ভাগ করে দেয়া হবে 9 দলের মাঝে, যা গেল 2 আসরের তুলনায় দ্বিগুণেরও বেশি। এর মধ্যে চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে $36 মিলিয়ন মার্কিন ডলার। আগের 2 আসরে যা ছিল 16 লাখ করে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 44 কোটি টাকা পাবে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দল।
অর্থ বেড়েছে রানার আপ দলেরও। লর্ডসের ফাইনাল হেরে যাওয়া দল পাবে $2.16 মিলিয়ন। গেল 2 আসরে যাচ্ছিল $8 লাখ। অর্থের প্রাপ্তির হিসেবে বড় লাভ দিয়েছে বাংলাদেশও। গেল 2 আসর তলানিতে শেষ করা টাইগাররা এবার হয়েছে সপ্তম, যে কারণে আইসিসি থেকে শান্ত বাহিনী পাবে $7,20,000 মার্কিন, বা প্রায় $8,76 লাখ। গেল 2 আসরে এই ইভেন্ট থেকে টাইগাররা পেয়েছিল মোটে $1 লাখ করে। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর তৃতীয় স্থান থেকে শেষ করায় ভারত পাচ্ছে $14,40,000, বাংলাদেশি মুদ্রায় যা $17,51 লাখ বেশি। চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের জন্য থাকছে $12 লাখ। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে $9,60,000। ষষ্ঠ স্থানে থেকে শেষ করা শ্রীলঙ্কা পাচ্ছে $8,40,000। এই সাইকেলে 8-এ থাকা ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে $6 লাখ, আর তলানির দল পাকিস্তানকে দেয়া হবে $4,80,000। প্রাইজ মানি বাড়ানোয় একটা বিষয় স্পষ্ট, আর তা হলো ক্রিকেটের কুলিন এই সংস্করণকে বেশ গুরুত্বই দিচ্ছে আইসিসি। লর্ডসে 11ই জুন এই সাইকেলের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা। মাহবুব লিমন, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড 4 দিনের ম্যাচ প্রসঙ্গ প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও আধিপত্য ধরে রেখেছে স্বাগতিকরা। খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে মুনশিয়ানা দেখিয়েছেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় দিন শেষে এখনও 7 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এ দল 8 উইকেটে 249 রানের দিন শেষ করেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 256 রানে অল আউট হয় নিউজিল্যান্ড এ দল। বাংলাদেশ সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দলের খবর। টি-20 সিরিজে সমতায় ফিরতে তীব্র গরমের মাঝেও কক্সবাজারে কঠোর অনুশীলন করেছে সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দল। প্রথম ম্যাচের ভুল শুধরে ভালো খেলার প্রত্যাশা প্রোটিয়া অধিনায়কের। সিরিজে লিড নেয়া বাংলাদেশের অফিসিয়াল প্র্যাকটিস না থাকলেও বিকেলে 2 ব্যাটার দীর্ঘ সময়ে অনুশীলন করেন। শুক্রবার দুপুর 1:30টায় সিরিজের দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে 2 দল। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ওয়ানডে সিরিজ জিতলেও হার দিয়ে শুরু হয়েছে টি-20 সিরিজ। পরের ম্যাচ হারলেই হাতছাড়া হবে সিরিজটাও। তাই ঘুরে দাঁড়াতে মরিয়া পোর্টিয়া নারী ইমার্জিং দল। কক্সবাজারে তাপমাত্রা 36.3 ডিগ্রি সেলসিয়াস আর আর্দ্রতা 57%। এই তীব্র গরমে বৃহস্পতিবার সকাল 10:30টায় মাঠে আসে পোর্টিয়া নারী ইমার্জিং দল। মাঠে নেমেই শুরু করেন অনুশীলন। কেউ ব্যাটিং, কেউ করছেন বোলিং প্র্যাকটিস। তবে তীব্র গরমে নিজেদের মানিয়ে নেওয়াটা বেশ চ্যালেঞ্জিং এবং কঠিন বলছেন পোর্টিয়া ক্যাপ্টেন। গরমে অনুশীলন অবশ্যই কঠিন, তবে আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। আফ্রিকায়ও মাঝে মধ্যে আমাদের এমন পরিস্থিতিতেই পড়তে হয়, কিন্তু আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমরা এখানে ওয়ানডে সিরিজ খেলেছি, বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন পোর্টিয়া নারী ইমার্জিং দলের সব খেলোয়াড়। তাদের ভুলগুলো দেখিয়ে দেন কোচরা। প্রথম ম্যাচে নিজেদের ভুলগুলো চিহ্নিত করেছে সাউথ আফ্রিকা নারী দল। আপাতত সিরিজের সমতা ফেরানোই মূল লক্ষ্য। প্রথম ম্যাচে আমাদের প্ল্যানগুলো ঠিকমতো কাজ করেনি, হয়তো আমাদের চেষ্টায় কমতি ছিল, এবং এত ছোট টার্গেট ডিফেন্ড করা অনেক কঠিন। আমরা অনুশীলনে আগের ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছি। এখন আমাদের লক্ষ্য সিরিজের সমতায় ফেরা। এদিকে বাংলাদেশ ইমার্জিং নারী দলের অনুশীলন না থাকলেও বিকেলে 2 জন ব্যাটার দীর্ঘ সময় নেটে ব্যাটিং প্র্যাকটিস করেন। শুক্রবার কক্সবাজারে সিরিজের দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে 2 দল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গেল বছর ফাইনাল হারের প্রতিশোধের মিশন হিমালয়ের দেশটির সামনে, তবে ছেঁড়া কথা বলবে না বর্তমান চ্যাম্পিয়নরা। সেমিফাইনালের আগে 4 দিন সময় পাওয়ায় প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট লাল সবুজের দল। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। ভারতের অরুণাচলে চলমান টুর্নামেন্টের শুরু থেকেই ভালো অবস্থানে বাংলাদেশ দল। গ্রুপ এ থেকে টেবিলের শীর্ষ 4-এ নাম লিখিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। প্রথম 2 ম্যাচের প্রথমটিতে মালদ্বীপের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে 3-0 গোলে হারিয়েছে লাল সবুজ। এবার মিশন সেমিফাইনাল, যেখানে বাংলাদেশের সামনে বাধা হিমালয়ের দেশ নেপাল। নেপালের বিপক্ষে মাঠে নামার আগে 4 দিন সময় পেয়েছে বাংলাদেশ দল। এই 4 দিনে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে ছোটনের শিষ্যরা। অনুশীলন, রিকভারি, প্রতিপক্ষের কৌশল সম্পর্কে ভালো ধারণা নিয়ে পুরোপুরি প্রস্তুত দল। সেমিফাইনালে মাঠে নামার আগে তাই আত্মবিশ্বাসী বাংলাদেশ। যে কোনো মূল্যে নেপালের বিপক্ষে জিতে শিরোপা ধরে রাখার পথে এগিয়ে যেতে চায় লাল সবুজ বাহিনী।
প্রতিপক্ষ নেপাল আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 5-0 গোলে জিতলেও পরের ম্যাচেই ভারতের বিপক্ষে 4-0 গোলের বড় ব্যবধানে হেরে যায়। যদিও গেল বছর ফাইনালে বাংলাদেশের কাছে হারের প্রতিশোধ দিতে চাইবে হিমালয়ের দেশটি, তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে আছে হিমালয়ের দেশটি। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। প্রস্তুতি ভালো হওয়ায় জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী বর্তমান চ্যাম্পিয়নরা। ভালোভাবে গ্রুপ স্টেজ শেষ করে আমরা সেমিফাইনালে এসেছি। তো যে সময়টা আমরা এর মধ্যে পেয়েছি, আমরা ছেলেরা ভালোভাবে রিকভারি করেছে শারীরিক এবং মানসিকভাবে। তো আমরা এই সময়টায় নেপালের দুর্বলতা এবং শক্তি নিয়ে আমরা কাজ করেছি। ছেলেরা পুরোপুরিভাবেই প্রস্তুত সেমিফাইনালের জন্য, এবং নেপাল ভালো টিম এবং আমাদের টিমও ভালো। এই সেমিফাইনাল খেলা খুবই প্রতিযোগিতামূলক খেলা হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামবো। সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ নেপাল, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। যার যার স্থান থেকে সবার সর্বোচ্চটা দিয়ে একটা টিম হয়ে, একটা পরিবার হয়ে, বাংলাদেশের হয়ে খেলে আমরা ফাইনালে পৌঁছাতে পারি। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে নারী দলের হয়ে অনেক ট্রফি জিতেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। এবার পুরুষ দলের হয়ে সফলতা পেতে বদ্ধপরিকর অভিজ্ঞ এই কোচ। তাজিন খন্দকার, সময় সংবাদ। প্রায় এক যুগ পর আবারও জাতীয় ব্যাডমিন্টন লিগ চালু করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি সালাউদ্দিন আলমগীর। এছাড়া উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশ থেকে কোচ আনার কথাও জানান তিনি। বিকেলে শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টনের নবগঠিত অ্যাডহক কমিটির সভা। বৈঠকে ফেডারেশনের আয় ব্যয় ও হিসেবের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জোর তাগিদ দেন নতুন সভাপতি। একই সঙ্গে বন্ধ থাকা লিগ ও টুর্নামেন্ট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য দ্রুতই বিদেশি কোচ নিয়োগের বিষয়টিও চূড়ান্ত করে অ্যাডহক কমিটি। তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামের শীতাতপ যন্ত্র বিকল হওয়ায় তা মেরামত না হলে টুর্নামেন্ট আয়োজনে মিরপুর ইনডোর স্টেডিয়ামকে বিকল্প হিসেবে ব্যবহার করতে চায় ফেডারেশন। এছাড়া ফেডারেশনের কার্যক্রম চালু করতে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আবারও স্বাগত খেলার সময়। লা লিগার আরও খবর। ইয়াকোব রামনের শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার লা লিগা শিরোপা উল্লাস দীর্ঘায়িত করল রিয়াল মাদ্রিদ। পিছিয়ে থেকেও 36তম রাউন্ডের ম্যাচে মায়োর্কাকে 2-1 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস। রিয়ালের হয়ে প্রথম গোল করেন কিলিয়ান এমবাপে। এদিকে কাতালান ডার্বিতে মুখোমুখি হবে বার্সেলোনা এবং এসপানিওল। জিতলেই শিরোপা উৎসবে মাতবে বার্সা, তবে হারলে কিংবা ড্র করলে অপেক্ষা করতে হবে পরের ম্যাচ পর্যন্ত। প্রতিপক্ষের ঘরের মাঠে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। লা লিগার বিবেচনায় এমন একটা মৌসুম পরম আরাধ্য বার্সেলোনার জন্য, কারণ এক মৌসুমে 4 এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছে বার্সা রিয়াল, যেখানে সব কটিতে জয় পেয়েছে কাতালানরা। কতটা ছন্দে আছে দল তা বোঝা যায় এল ক্লাসিকোর ফলাফল দেখে। তবে আক্ষেপ করতেই হবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া নিয়ে। এই হিসেব এক পাশে রেখে লা লিগা শিরোপা পুনরুদ্ধারে মাঠে নামবে বার্সা। তাদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওল। আগের ম্যাচে জিতে শিরোপার সম্ভাবনা টিকিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ, তাই শিরোপা উদযাপন করতে হলে এই ম্যাচে জিততেই হবে হ্যান্সি ফ্লিক শিষ্যদের। দারুণ ছন্দে আছে কাতালানরা, কারণ আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে 4-3 গোলের ব্যবধানে। 39 পয়েন্ট নিয়ে টেবিলের 16 নম্বরে অবস্থান এসপানিওলের। ম্যাচটা প্রতিপক্ষের মাঠে হলেও ফেভারিট বার্সেলোনা। ষষ্ঠ কাতালান ডার্বিতে মুখোমুখি হবে দুই দল। এখন পর্যন্ত 2টি করে জয় আছে দুই দলের। ঘরের মাঠে একবারই কাতালান ডার্বিতে হেরেছে স্পানিওল, সেটিও 1930 সালে। তাই ম্যাচটা যে খুব সহজ হচ্ছে না তা বলাই যায়। তবে সব মিলিয়ে লা লিগায় খেলা 177 ম্যাচের 103টিতে জয় বার্সার, 40 ড্র আর হার আছে 34টি। এই ম্যাচে মাঠে নামার আগে গুরুত্বপূর্ণ 3 ফুটবলারকে পাচ্ছেন না জার্মান কোচ। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন কুন্দে, হাঁটুতে চোট পেয়েছেন তোরে, কাঁধের ইনজুরিতে মাঠের বাইরে রদ্রিগেজ, আর সাসপেনশনে আছেন মার্টিনেস। ইনজুরি আর সাসপেনশন থাকলেও এই ম্যাচে শক্তিশালী একাদশ পাচ্ছেন কোচ। আক্রমণ ভাগে ইয়ামাল, অলমো, রাফিনিয়া, তোরেরা থাকবেন। তাছাড়া পেদ্রি, ক্রিস্টিয়ানসেন, ডিজংরা আছেন ছন্দে। বর্তমান ছন্দ মিলিয়ে নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয় বার্সেলোনার। আর এই ম্যাচ জিতলেই 2 ম্যাচ হাতে রেখে শিরোপা উৎসবে মাতবে কাতালানরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। কার্লো আনচেলোত্তির অভিজ্ঞতা ব্রাজিল ফুটবলকে শিরোপা জয়ে সাহায্য করবে। এই মুহূর্তে
ফুটবল বিশ্বে কার্লোর চেয়ে যোগ্য কেউই ছিলেন না যার হাতে ব্রাজিল দলকে তুলে দেয়া যায়। তিনি সেলেসাওদের গৌরবান্বিত অতীত ফিরিয়ে আনবেন বলে বিশ্বাস 2002 বিশ্বকাপ জয়ী অধিনায়ক দুঙ্গার। একই মত 2010 বিশ্বকাপ দলের সদস্য ফিলিপ মেলেরো। তবে ব্রাজিল ফুটবলের কাঠামোগত উন্নয়ন করতে হলে শুরু থেকেই আনচেলত্তিকে কিছুটা কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন 94 বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাউরো সিলভা। ব্রাজিল ফুটবলে কার্লো অ্যানচেলত্তি আনুষ্ঠানিকভাবে এখনও যোগ দেননি, আর মাত্র 10 দিন পরেই অবশ্য তার পা পড়বে রিও ডি জেনেইরোতে। এসবই পুরানো খবর। কার্লো নিজেও এই নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেছেন, কিন্তু তারপরও যেন রেশ কাটছে না। কারণ বিষয়টা যে এখন অবিশ্বাস্য ঠেকছে খোদ ব্রাজিলিয়ানদের কাছেই। 102 বছরে যা কখনো হয়নি তা যে এবার কিভাবে ঘটালো সিবিএফ, সে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন সাধারণ সমর্থক থেকে শুরু করে সেলেসাও গ্রেটরা। সবাই প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের। কারণটাও পরিষ্কার, ইউরোপিয়ান বৃহৎ 5 লিগের সবকটিতেই শিরোপা জেতা একমাত্র কোচ যখন দায়িত্বে আসছেন সাম্বা ফুটবলের, তখন তা নিয়ে নেতিবাচক কথা বলবে এমন লোক কই? বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কার্লোর এই নতুন চাকরি নিয়ে কথা বলেছেন 3 ব্রাজিলিয়ান, যাদের দুজন আবার নিজেদের সময়কার কিংবদন্তি দুঙ্গা, ফিলিপে মেলো এবং মাউরো সিলভা। এর মধ্যে মেলোর বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা না থাকলেও সিলভার দুঙ্গার পরিচয় আছে সে আনন্দের সঙ্গে। সিলভারটা কিছুটা পুরানো হলেও হতে পারে, কিন্তু দুঙ্গা তো জিতেছেন ব্রাজিলের হয়ে সেই বিশ্বকাপটা, যা দিয়ে সবার থেকে এখন আলাদা সেলেসাওরা। হলুদ সমর্থকদের গর্বের 5 নম্বর বিশ্বকাপ। কিন্তু সেটা তো 2002 এর কথা। এরপর 23 বছরের ক্ষুধার্ত ব্রাজিল শিবির। দুঙ্গার মেলোর বিশ্বাস এবার কাটবে সেই খরা। আমি খুবই খুশি। আমার বিশ্বাস ব্রাজিলে এমন একজনকেও পাওয়া যাবে না যারা অ্যানচেলত্তির আগমনে খুশি নয়। সে পৃথিবীর সেরা কোচ। ব্রাজিল দলে তাকে পাওয়া যাবে, এটা অবিশ্বাস্য। আমরা শেষ 3 বছরে 4 জন কোচ বদলেছি, কিন্তু কোনো কিছুই আমাদের পক্ষে কাজ করেনি। আমার মনে হয় কার্লোকে নিয়ে আসাটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। ব্রাজিলকে কেউ যদি ফল এনে দিতে পারে সেটা একমাত্র কার্লো অ্যানচেলত্তি। আমাদের সবার উচিত তাকে পূর্ণ সহযোগিতা দেয়া। 94 এর বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাউরো সিলভা। কার্লোর যোগদানের খবর যার আনন্দ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। নিজের দেশের বর্তমান ফুটবল কাঠামো নিয়ে সন্তুষ্ট না হলেও কার্লোর প্রতি অগাধ আস্থা তার। এটা ব্রাজিল ফুটবলের জন্য একটা দারুণ সময়। অ্যানচেলত্তি ফুটবলের জন্য পুরো বিশ্ব ঘুরে বেরিয়েছেন। তার অভিজ্ঞতা অন্য যে কারোর চেয়ে আলাদা। ফুটবল নিয়ে তার জ্ঞান অবশ্যই আমাদের কাজে লাগবে। আমি আশা করি তিনি এখানেও সফলতা পাবেন। 2026 বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে 4 নম্বরে আছে ব্রাজিল। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এর চেয়ে নিচে নামা যাবে না কোনোভাবেই। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। রোমে রূপকথার এক রাত কাটালো বোলোনিয়া। 51 বছর পর কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলল ক্লাবটি। ফেভারিট এসি মিলানকে তারা হারিয়েছে 1-0 গোলের ব্যবধানে। নামে ভারে এগিয়ে ছিল মিলান, তবে বোলোনিয়ারও আছে অতীত ইতিহাস। যদিও সবশেষ 1998 সালে ইন্টারন্যাশনাল ফুটবল কাপে শিরোপা জিতেছিল তারা, যে টুর্নামেন্টটি 2008 সাল থেকে বন্ধ আছে। আর কোপা ইতালিয়ার শিরোপা সবশেষ জিতেছিল 1974 সালে। আরও একবার তাদের সামনে সুযোগ আসে শিরোপা জয়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ সামনে রেখে দুবাইয়ে বাংলাদেশ দলের অনুশীলন। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব টাইগারদের। পাকিস্তান সফরে বাধা নেই বাংলাদেশ দলে। টি-20 সিরিজ খেলতে যেতে সরকারের সবুজ সংকেত। নিরাপত্তা নিয়ে ক্রিকেটারদের শঙ্কা আছে কিনা জানতে চাইবে বোর্ড। এবং মুস্তাফিজ আইপিএলে ডাক পাওয়ায় ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। সামাজিক মাধ্যমে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক। বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ছড়ানো হচ্ছে নেতিবাচক মন্তব্য। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।